আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পতনের পর ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং বেশ কয়েকজন সংসদ সদস্য, এমনকি ডেপুটি স্পিকার যারা ছিলেন, একজন ছিলেন যিনি জনাব শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারা সবাই পার্লামেন্ট ভবনের নিচে একটি কুটুরি বা বাংকার, সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন। ওখানে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের কারো কারো কাছ থেকে শোনা, সত্য মিথ্যা আমি জানি না, ওখানে ঘটনার প্রেক্ষাপটে শিরীন শারমিন চৌধুরী এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন ভয়ে এবং আতঙ্কে। অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যখন বিপ্লবীরা ঢুকে পড়েছিল, ছাত্ররা ঢুকে পড়েছিল, তখন তারা সেই বাংকারের মধ্যে ছিলেন। যাই হোক, পরবর্তীতে সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে, সেনাবাহিনী তাদেরকে জিম্মায় নেয়, অনেককে জেলখানায় পাঠানো হয়, অনেককে ছেড়ে দেওয়া হয়, অনেকে সীমান্তে পাড়ি দিয়ে ভারতে চলে যান। আবার এমন অভিযোগ আছে অনেককে প্লেনে নিরাপদে উঠিয়ে দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইকবালুর রহিম ছিলেন, হুইপ, আমার বন্ধু। আমরা এখন পর্যন্ত জানি না ইকবালুর রহিম সাহেব এখন কোথায় আছেন, সংসদ সদস্য ইকবালুর রহিম। আবার সেনা হেফাজতে বিচারপতিদের মধ্যে ইকবালুর রহিমের বড় ভাই এনায়েতুর রহিম সাহেব ছিলেন, বিচারপতি এনায়েতুর রহিম, যিনি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার তালিকায় ছিলেন। তিনি এখন কোথায় আছেন? বা সাবেক প্রধান বিচারপতি আমাদের শাহিন ভাই, তিনি আসলে এখন কোথায় আছেন? তিনিও তো সেনা হেফাজতে ছিলেন। তো এরকম নানা প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে যে জিনিসটা সত্য, যে সেনাবাহিনীর জিম্মায় শেষ দিন পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী ছিলেন। কেন ছিলেন, কেন তাকে ভারত পাঠানো হয়নি, ইত্যাদি নানা প্রশ্ন আগামীতে আসবে। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হলো, সেনাবাহিনীর একটি অংশ হয়তো মনে করেছেন যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে, সেখানে পার্লামেন্টের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা হবে এবং ভবিষ্যতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যদি স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা ডেপুটি স্পিকার, তাদের মাধ্যমে শপথ পড়ানো হয় এবং পার্লামেন্টের কার্যক্রম উদ্বোধন করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতের সরকার সব দিক থেকে বিতর্কমুক্ত থাকবে। এটা আমি ইতিবাচক অর্থে ধরে নিলাম। তো সেক্ষেত্রে তাদের জন্য দুটো অপশন ছিল, একটা হলো স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আর একটা হলো ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। যেহেতু শামসুল হক টুকু জেলখানাতে এবং একেবারে যাকে বলা হয় শিরীন শারমিন চৌধুরীর মতো এরকম ফ্রেশ নন, তিনি বিতর্কিত। তো সেক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরীকে হয়তো সেনাবাহিনী রেখে দিয়েছে। এরকম একটা ঘটনা ইতিবাচক করতে মনে হতে পারে। কিন্তু যখন দেখা গেল যে সরকার এই সমস্ত ব্যাপারে ড্যাম কেয়ার, তারা মনে করেছে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মতো, যে কে শপথ গ্রহণ করালো, কে পাঠ করালো, ডাজ নট ম্যাটার, আমরা বিজয়ী হয়েছি, আমরা যেভাবে বলবো ওভাবে সবকিছু চলবে। এবং সে অনুযায়ী তারা এই চিফ ইলেকশন কমিশনার দিয়ে, তাকে দিয়ে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন বা অন্যান্য যে সকল ট্রেডিশনের বাইরে গিয়ে যে কাজগুলো করেছেন, আগামীতে যদি বিএনপির কখনো খারাপ সময় আসে, তাহলে এর প্রতিটি বিষয় নিয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে বিপদে পড়তে হবে। এমনকি যে প্রধান নির্বাচন কমিশনার, যিনি সমস্ত ট্র্যাডিশন ভেঙে তিনি শপথ বাক্য পাঠ করালেন, এটা তার জন্য শুভ ফল বয়ে আনবে না। তো যাই হোক, এখন সেই শিরীন শারমিন চৌধুরী হঠাৎ করে আমরা দেখলাম তিনি গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি। আবার 6 দিন পরে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি জামিন পেয়েছেন। আর তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, যখন ধরা হলো তখন বাঙালি বলো সি 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 সি, এমন একজন ভালো মহিলা, অল থ্রু ফার্স্ট ক্লাস পেয়েছেন, কখনো অন্যায় করেননি, ঘুষ দুর্নীতি করেননি, তিনি শেখ হাসিনা দোসর হিসেবে শুধু স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর বাইরে তো তিনি কিছুই করেননি। এই দেশে এরকম শিরীন শারমিন চৌধুরীদের মতো লোক, সাবের চৌধুরীদের মতো লোক যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে এই দেশ আর থাকবে না। এদেশে মানুষের ইমান একিন বলে কিছু নাই, ক্ষমতায় যে যায় সেই হয় রাবণ, চারিদিকে শুধু সি 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 সি। আবার যেই মুহূর্তে তাকে জামিন দেওয়া হলো, তখন আবার বাঙালি বলা শুরু করলো সেই নাসিরুদ্দিন হুজার গল্পের মতো, মানে গাধা নিয়ে বাপ বেটা যাচ্ছে। তখন মানুষ যেভাবে কথা বলছে সেই কথা অনুযায়ী তারা প্রতিবার সিদ্ধান্ত পরিবর্তন করছে, আর প্রতিবারই লোকজন গালাগালি করছে। তো যাই হোক, এখানে শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে আবার লোকজন বলল স্যা স্যা স্যা,
সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এই সরকার পারে না এমন কোনো কুকর্ম নেই। এই তারা ধরলো, আবার তারা ছেড়ে দিল। নিঃসন্দেহে শিরিন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে। তারা তাদের পছন্দ মতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে। পুরনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য। এখনো তৃণমূল আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ করার জন্য এই শিরিন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। শিরিন শারমিন চৌধুরীকে এটা পারবেন? হ্যাঁ, লোকজনকে এটা মেনে নেবে? শেখ হাসিনা ছাড়া কি বাংলাদেশে অনেক কোনো দল আছে? শেখ হাসিনার বাইরে কি কেউ কখনো আওয়ামী লীগ করতে পেরেছে বা ভবিষ্যতে পারবে? যদি পারতো তাহলে তো শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন তারেক রহমানকে বাদ দেওয়ার জন্য, বেগম জিয়াকে বাদ দেওয়ার জন্য। এমনকি তারেক রহমান সাহেবের যে স্ত্রী জাইমা রহমানকে, তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদা রহমান, এমনকি তার কন্যা জাইমা রহমান, তাদেরকেও রাজনীতির যে লাইমলাইট এখন আপনারা দেখছেন, এটা শেখ হাসিনা চেয়েছিলেন যে তারা রাজনীতিতে আসুক। উইদাউট তারেক তারা যদি রাজনীতিতে আসতেন তাহলে শেখ হাসিনা সেই রাজনীতি বিএনপির জন্য অবহেলিত করে দিতেন, এবং সেটা হতো অনেকটা জাতীয় পার্টি ভার্সন 2। তো সেই দিক থেকে শেখ হাসিনা যে কাজগুলো করছে সেই কাজগুলো তারেক রহমান সাহেব আসলে করছেন কিনা এটা নিয়ে জনগণ এখন চারিদিকে শুধুমাত্র আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, ঘৃণা, সি স্যা এই সমস্ত জিনিস চলছে। কিন্তু আসলে বাস্তবে কি হচ্ছে? একজন রাজনীতির কর্মী হিসেবে আপনারা অনেকে হয়তো আমাকে বিশ্লেষক হিসেবে মনে করেন, আমি নিজেও পরিচয় দিই। তারপর এর বাইরে দুটো বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক থাকার কারণে কিছু তো জানার সুযোগ হয়েছে। 5টি বছর সংসদ সদস্য থেকেছি একেবারে টপ অফ দ্য লাইনে। এর কারণে একটা রাষ্ট্র কিভাবে চলে, এজেন্সিগুলো কিভাবে চলে, ডিজিএফআই ডিজি কার কাছে গিয়ে বসে থাকে, তার কাছে গিয়ে কারা বসে থাকে, এরপর প্রধানমন্ত্রী কি করে, বিরোধী দলীয় নেতা কি করে, এই জিনিসগুলো একেবারে 5টি বছর হাতে কলমে শেখার, বোঝার, দেখার সুযোগ হয়েছে। এর আগে প্রায় 30-35 বছর সেই রাজনীতিকে দেখেছি, কখনো রাজপথে, কখনো সাংবাদিক হিসেবে, কখনো ব্যবসায়ী হিসেবে, কখনো বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসেবে। ফলে এখন পর্দার আড়ালে যা হচ্ছে, বা ইউনূস সাহেবের আমলে যা হয়েছিল, বা ইভেন শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যা এগুলো দেখলেই বুঝতে পারা যায় কি ঘটনাগুলো ঘটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ক্ষমতায় বসে মানুষ বারবার একই ভুল করে। আজ থেকে 1000 বছর আগে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় বসে যে ভুল করেছেন, একই ভুল এখন নেপালের যে প্রধানমন্ত্রী বালেন্দ্র তিনিও করতে পারেন, আবার নাও করতে পারেন। ফেরাউন দ্বিতীয় রামসিস তিনি যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো যে শেখ হাসিনা করেনি একথা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কিংবা ধরুন আরো আগে চীনের প্রথম সম্রাট শি হুয়ানটি তিনি যে ভুল করেছেন, এরশাদ সাহেব যে সেই ভুলগুলো করেননি এটা বলতে পারবেন না, বরং বলতে পারবেন ইয়েস হি ডিড। কিন্তু মহাজ্ঞানী সেনেকা, সম্রাট নিরোর শিক্ষক, কিংবা ধরুন সৈনিক সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর কনফুসিয়াস, কিংবা বাশা হারুনা রশিদের জমানায় যিনি একটি প্রদেশের শাসক ছিলেন, গভর্নর ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে। এরকম আমি আরো অনেক নাম বলতে পারব। তারা রাষ্ট্র ক্ষমতায় বসে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, কিংবা বড় বড় সম্রাটদের সামনে দাঁড়িয়ে, ইভেন আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে যেভাবে অ্যারিস্টটল কথা বলেছেন, প্লেটো কথা বলেছেন ওই জমানাতে, আমি এইটা বারে বারে ভুল হয়ে যাই, মানে অ্যারিস্টটল মানে তার যে শিক্ষক, আলেকজান্ডারের শিক্ষক যে কথাগুলো বলেছেন, কিংবা প্লেটো আলেকজান্ডারের আগের জমানাতে যেইভাবে গ্রিসের রাজা বাদশাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বর্তমান জমানাতে একজনও লোক নেই বাংলাদেশে সেই কথাগুলো বলছেন। আর আমরা যারা টুকটাক বলছি, আমরা আসলে ওনাদের পর্যায়ের নই। ওনাদের পর্যায়ে আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তারা সবাই চুপ হয়ে আছেন। ফলে কি হলো, কনফুসিয়াসের জমানাতে কনফুসিয়াস থাকার কারণে রাজার যে উন্নয়ন হয়েছে, কিংবা সেনেকার কারণে
যেভাবে সম্রাট ক্লডিয়াসের নিরোর বাবার উন্নয়ন হয়েছে, ঠিক একইভাবে কেবলমাত্র বড় বড় সাহাবী, আলেম, ওলামা, গাউস, কুতুব, পীর, মাশায়েখ মুখ বন্ধ করার কারণে হযরত আমির মাবিয়া কিংবা ইয়াজিদ কিংবা মারওয়ানের জামানাতে কিংবা হাজ্জাজ বিন ইউসুফের জামানাতে এই পৃথিবী যে ধ্বংস হয়েছে, কিংবা হিটলারের জামানাতে কেবলমাত্র জ্ঞানীদের মুখ বন্ধ করার কারণে যে সমস্যাগুলো হয়েছে, ঠিক ক্ষমতার পট পরিবর্তনের পরে মানুষ যদি জবান বন্ধ রাখে একই সমস্যা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে বর্তমান এই জমানাতে যা কিছু হচ্ছে এগুলো আমরা অনেকেই বুঝতে পারছি। শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যা কিছু হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমরা যে যার মতো করে কথা বলছি, কখনো সত্যের বাইরে গিয়ে, কখনো ক্রোধের বশবর্তী হয়ে, কিন্তু আসল কথাটা বলার চেষ্টা করছি না। যদি বিপদ আসে তাহলে কি হবে? এখানে আমার যে বক্তব্য সেটা হলো যে শিরিন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে, তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। ধরুন জাহাঙ্গীর কবির নানক, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এরপর ধরুন বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, এরপরে ধরুন ওবায়দুল কাদের। তাদের তো অনেক বদনাম, অনেক দোষ, কিন্তু নেতা কর্মীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সারা বাংলাদেশের সংগঠনটা তাদের যেভাবে মুখস্থ, তারা যেভাবে রাজনীতির প্রয়োজনে শত্রুর সঙ্গে গলাগলি ধরতে পারেন, যাকে প্রয়োজন তার পা ধরতে পারেন, আবার একই সঙ্গে যার সাথে ফাইট করা দরকার জীবনের ঝুঁকি নিয়ে তার সামনে দাঁড়াতে পারেন, এই যে পলিটিক্যাল ক্ষমতা ট্রেডিশনাল রাজনীতিবিদদের মধ্যে আছে। বিশেষ করে আওয়ামী লীগে এরকম শত শত নেতাকর্মী আছেন। একজন লিয়াকত শিকদার, একজন নজরুল ইসলাম বাবু, এমনকি ওই যে নাজমুল, ছাত্রলীগের সাদ্দাম, এরকম অসংখ্য মানুষ। আপনি এদের সঙ্গে সাদিক কায়েমের তুলনা করতে পারবেন না। এরা সবসময় স্রোতের প্রতিকূলে লড়াই করতে অভ্যস্ত দীর্ঘদিন ধরে। তো এই যে স্রোতের প্রতিকূলে লড়াই করা, টিকে যাওয়া, কখনো পরাজিত হওয়া, কখনো জেলে যাওয়া, কিন্তু সর্বাবস্থায় তারা ভাত খায়নি, কিন্তু রাজনীতি বাদ দেয়নি। এই যে পলিটিক্যাল যে কোয়ালিটির সম্পূর্ণ লোক, এই লোকগুলোর মতো শিরিন শারমিন চৌধুরী নন, বা অন্য যাদের নাম আসছে তারা কেউ এই ক্যাটাগরির নন। আর এই ক্যাটাগরির না হলে কোনো অবস্থাতেই বিরূপ পরিস্থিতিতে কখনো কেউ রাজনীতিতে সাইন করতে পারে না। যেমন ধরুন বিএনপির সবচেয়ে বিপদের সময়টিতে বিএনপির যারা হাল ধরেছেন, খন্দকার দেলোয়ার, আব্দুল সালাম তালুকদার, কে এম ওবায়দুর রহমান, ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, দে হ্যাভ দ্য রিয়েল পলিটিক্যাল পাওয়ার, তাদের ছিল। কিন্তু এখন এই যে বিএনপির ক্ষমতার সময় আপনি যদি মাহাদিকে, ডাক্তার মাহাদি বা হুমায়ুন বা সানি বা এই যে যারা যারা তারেক রহমান সাহেবের পছন্দের মানুষ হিসেবে এই মুহূর্তে সিলেক্টেড হয়েছে, তাদের সঙ্গে যদি বিএনপির ওই ধরনের লোকের তুলনা করেন তাহলে হবে না। কিংবা শেখ হাসিনা যদি কখনো আবার ক্ষমতা আসে, আসার পরে যদি মাহাদিকে এনে সে একটা নতুন বিএনপি তৈরি করার চেষ্টা করে, কোনোদিন হবে না, কখনো সম্ভব হবে না, এটা হয় না। আবার অন্যদিকে যদি আব্দুল সালাম তালুকদার বা কে এম ওবায়দুর রহমানের মতো মানুষকে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হয়, তবুও তারা যেটা পারবে না সেই কাজটা তারা কখনো করতে যাবে না, খন্দকার দেলোয়াররা কখনই করতে যাবে না। তো এখানে যে মূল বিষয়টা আছে যে আওয়ামী লীগের যে সকল ডেডিকেটেড লোকজন রয়েছেন, তাদেরকে পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও আপনি শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না। এই কারণে তারা রাজনীতি বুঝেন, তারা জানেন যে তারা এটা পারবেন না। আবার অন্যদিকে এই নতুন আওয়ামী লীগ, নতুন বিএনপি, নতুন জাতীয় পার্টি, এই বিভিন্ন লোকজন মানে যাদেরকে ভাড়া করে এনে যদি দাঁড় করানো হয়, তাহলে ফলাফল সেই 11 সময় যা হয়েছে এর সাথে একটু ব্যতিক্রম হবে না। 11 সময় তুফান সাহেবের মতো মানুষ, সুরঞ্জিত সেনগুপ্তের মতো মানুষ, আব্দুর রাজ্জাক, আবির হোসেন আমুর মতো মানুষ প্রাণান্ত চেষ্টা করেছেন, হয়নি। আপনার সেই মেজর হাফিজ, সাইফুর রহমান, তারপর মেজর হাফিজ, সাইফুর রহমান, এরপরে আপনার এই যে আব্দুল মান্নান ভূঁইয়া, তার সঙ্গে তরুণ তুর্কিদের মধ্যে এহসানুল হক মিলন থেকে শুরু করে কে না 11 সময় কারা মানে
বেগম জিয়ার বিরুদ্ধে যায় নাই বলেন তো? কিন্তু এটা তো সম্ভব হয়নি, কখনো সম্ভব হয়নি। ঘুরে ফিরে তাদেরকে সেই দলের মধ্যে ফিরে আসতে হয়েছে এবং অনেককে সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। তো সেই দিক থেকে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যারা চেষ্টা করছেন, মানে এরা 100 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, 100কে যদি আপনি 4 বার গুণ করেন তখন যে ফলাফলটা বের হবে অতবার তারা ফেল করবেন, পরাজিত হবেন। আর এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যদি ভুল করে শিরীন শারমিন চৌধুরীরা এগিয়ে আসেন, তারাও তাদের সারা জীবনের সমস্ত অর্জন তারা হারিয়ে ফেলবেন। আপনার সেই শেখ হাসিনার জমানাতে বিএনপির অনেক বড় বড় নেতা, তাদের মধ্যে তৈমুর আলম খন্দকার থেকে শুরু করে আরো অনেককে, ব্যারিস্টার নাজমুল হুদা, তৈমুর আলম খন্দকার, শওকত মাহমুদের মতো লোক, তারা তাদের মানে অসম্ভব মেধাবী, তাদের ভীষণ রকম স্যাক্রিফাইস, কিন্তু তারাও কিন্তু পারেন নাই। তো সেই অর্থে একজন ওই যে নাসিম নামে একটা ছেলে ছিল, সে বলতো তারেক রহমান সাহেবের বন্ধু মানুষ, হাওয়া ভবনের ঘনিষ্ঠজন, তাকে দিয়েও কিন্তু নতুন বিএনপি করার নামে বিএনপি অফিস আক্রমণ করা, তারপরে রিজভী সাহেবকে মারধর করার জন্য সেই যে শেখ হাসিনার ডিজিএফআই তারা কি চেষ্টা না করেছে, সফল হয়েছে? হয়নি। ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার একটা মৌলিক ভিত্তি থাকে, সেই ভিত্তিগুলো কোনো অবস্থাতেই শিরীন শারমিন চৌধুরীরা নন। কাজেই এই প্রকল্পটি যদি কিছু হয়ে থাকে বোগাসবো। এমনকি শেখ হাসিনাও যদি নিজে চেষ্টা করে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে কোনো কিছু করাবেন, পারবেন না। বিকজ তিনি যখন ক্ষমতা ধরছিলেন তখন তার দয়ায় করুণায় কতগুলো মানুষ, যেমন সালমান এফ রহমান, আনিসুল হক, এই যে শিরীন শারমিন চৌধুরী, এরপরে এসটি ইমাম থেকে শুরু করে আরো অনেকে, মশিউর রহমান, তারপরে শেষে ডক্টর তৌফিক এলাহি থেকে শুরু করে যে সকল লোক ওনার কিচেন ক্যাবিনেটে খুব পাওয়ারফুল ছিল, এই যে নসরুল হামিদ বিপু, এই যারা, আমি আরো অনেকের নাম বলতে পারবো। তো এই লোকগুলোকে শেখ হাসিনার দয়া এবং করুণা ছাড়া তাদের আসলে অন্য কোনো কিছু নাই, দে হ্যাভ নাথিং। তো সেই মানুষগুলো এখন আপনি চেষ্টা করেন তাদেরকে এস্টাবলিশ করার জন্য, তারা আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না, এই সমাজে দাঁড়াতে পারবে না, এটা ইম্পসিবল। এবং এটাই রূঢ় বাস্তবতা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে নর্থ ইস্ট নিউজে প্রকাশিত সিরিজ স্টোরি, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির লিখিত সেই স্টোরি, যে স্টোরিতে তিনি শেখ হাসিনা সরকার পতনের পূর্বাপর বিশ্লেষণ করছেন। মোট 8 পর্বে এটি প্রকাশিত হবে। আমরা ইতিমধ্যে 3 পর্ব আলাপ করেছি, 3 পর্ব নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয়েছে। আজকে এর 4র্থ পর্ব বা 4র্থ কিস্তি প্রকাশিত হয়েছে। তার আলোকে আমরা এই মুহূর্তে কথা বলতে এসেছি আপনাদের সামনে। 4 আগস্টের সেই গোপন টেলিকনফারেন্স এবং যেভাবে পতন হলো শেখ হাসিনা সরকারের। বন্ধুরা, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ দেখেছে এক নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থান এবং দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসান। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল, কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল দেশের ইতিহাস, আজ আমরা বিশ্লেষণ করব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি শিউরে উঠবেন। 4 আগস্টের সেই গভীর রাতের গোপন টেলিকনফারেন্স থেকে শুরু করে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নাটকীয় গ্রেপ্তার, সবকিছু নিয়ে আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্ট। ঘটনার শুরু 4 আগস্ট রাত। যখন সারা দেশ উত্তাল, তখন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে চলছিল এক গোপন টেলিকনফারেন্স। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে সেই রাতেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি পরোক্ষ অভ্যুত্থান বা ইনডাইরেক্ট কুপ এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সিদ্ধান্তে বড় প্রভাবক হিসেবে কাজ করেছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। একদিকে যখন পতনের ঘণ্টা বাজছে, অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছিলেন ফলস অ্যাসিউরেন্স বা মিথ্যা আশ্বাস। তিনি বলছিলেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, অথচ ভেতরে ভেতরে তখন চিত্রনাট্য অন্যভাবে লেখা হয়ে গেছে। ক্ষমতার পালা বদলের বলির পাঠা হলেন অনেক দক্ষ কর্মকর্তা। তাদের মধ্যে অন্যতম নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল। 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের তীব্র মানসিক নির্যাতনে তিনি ভেঙে পড়েন।
একটি নিরাপদ আবাসে জিজ্ঞাসাবাদের সময় তিনি জ্ঞান পর্যন্ত হারিয়েছিলেন। কমান্ডার সোহেলকে আপনারা র্যাবের গণমাধ্যম বিভাগের প্রধান হিসেবে আপনি মাঝে মাঝে মুখোমুখি হতে দেখেছেন। সেই কমান্ডার সোহেল ছিলেন অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা। র্যাবের মিডিয়া উইং থেকে শুরু করে চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেছেন। তাকে 2024 সালের 20 আগস্ট গ্রেপ্তার করা হয় এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ আছে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া এবং বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তার গ্রেপ্তারে সহায়ক ভূমিকা পালন করেন। এমনকি নৌবাহিনী প্রধান নাজমুল হাসানও তাকে সরিয়ে দেওয়ার খেলায় যুক্ত ছিলেন বলে জানা যায়, কারণ সোহেল ছিলেন তার পদের যোগ্য উত্তরসূরি। সোহেলকে কেন টার্গেট করা হলো? গোয়েন্দা তথ্য বলছে তার উপর চাপ দেওয়া হয়েছিল যেন তিনি স্বীকার করেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকীকে সমুদ্রপথে পালাতে তিনি সাহায্য করেছেন। তাকে টোপ দেওয়া হয়েছিল স্টেট উইটনেস বা রাজসাক্ষী হওয়ার জন্য। শেখ হাসিনা এবং জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাকে সপরিবারে বিদেশে নিরাপদে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। কেন এই আক্রোশ? কারণ সোহেল র্যাবে থাকাকালীন বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জুলাই আগস্টের আন্দোলনের সময় তিনি তারিক সিদ্দিকীকে মেসেজ পাঠিয়ে সতর্ক করেছিলেন যে সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে পুলিশ, বিচার বিভাগ এবং রাষ্ট্রকে রক্ষায় অনীহা দেখাচ্ছে। এটি ছিল একটি সুপরিকল্পিত পলিসি ডিসিশন। শেখ হাসিনার পতনের পেছনে তার চারপাশের মানুষের ব্যর্থতাও ছিল প্রকট। তার দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী মেজর শোয়েব ও মামুনকে 2021 সালেই সরিয়ে দেওয়া হয়েছিল, ফলে এসএসএফ এর সমন্বয় দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন দায়িত্ব নেন তখনও বাহিনীর ভেতর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল না। জেনারেল সাইফুল এবং জেনারেল মুজিবের সাথে তার বিরোধ ছিল তুঙ্গে, যার ফলে গোয়েন্দা প্রধানরা সঠিক তথ্য সরকারকে দেননি। আবু সাইদের মৃত্যু এবং পরবর্তীতে 43 জন সাধারণ মানুষের রহস্যজনক হত্যাকাণ্ড পরিস্থিতিকে হাতের বাইরে নিয়ে যায়। অভিযোগ আছে অনেককে পেছনে থেকে গুলি করা হয়েছিল, যার কোনো তদন্ত ইউনূস সরকার বা সেনাবাহিনী করেনি। 5 আগস্টের পর কি হয়েছিল? গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর সচিবালয়কে অরক্ষিত রাখা হয়েছিল যাতে দুষ্কৃতকারীরা অবাধে লুটপাট করতে পারে। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু মিউজিয়াম যখন পড়ছিল, সেনাবাহিনী তখন নীরব দর্শক। সবচেয়ে ভয়াবহ আঘাত আসে পুলিশ বাহিনীর ওপর। সারা দেশের 400 থানায় হামলা হয়, অস্ত্র লুট হয়, কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর কোনো বিচার বা তদন্ত করতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন স্নাইপার রাইফেল এবং 7.62 mm গুলির ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন, তখনই তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো প্রকাশ্যেই সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন পুলিশ হত্যার বিচার হবে না, এটা নাকি রণাঙ্গনেই মীমাংসিত হয়ে গেছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন সংসদে আইন পাশ হয়ে গেছে ইনডেমনিটি দিয়ে। বন্ধুরা, এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনার পতন কেবল একটি গণ আন্দোলন ছিল না, এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিক পরিকল্পনা। পুলিশের মনোবল ভেঙে দেওয়া, বিচার বিভাগকে অবজ্ঞা করা এবং বিদেশি বিচ্ছিন্নতাবাদীদের পুনর্বাসনের এক বিশাল ছক কাজ করেছে পর্দার আড়ালে। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি সত্যটা যত সহজ মনে হয়, পর্দার পেছনের অন্ধকার ততটাই গভীর। আপনারা কি মনে করেন এই সাইলেন্ট কুপ বা পরোক্ষ অভ্যুত্থান কি দেশের জন্য সুফল আনবে বা আনছে? আজকে 20 মাস হয়ে গেছে, কি বুঝছেন আপনারা? কমেন্টে আমাদের মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই।